সাদরাজ আর অফিসারের তোপের মুখে পড়ে শাহাদাত আহমেদ সবকিছু স্বীকার করলেন। তিনি কিভাবে তার স্ত্রীকে মেরেছেন, কিভাবে রাবিরকে ফাঁসিয়েছেন, সবকিছু সব শুনে সাদরাজ উঠে দাঁড়াল। শক্ত গলায় বলল, অফিসার, উনাকে এবার জেলে নিয়ে যান। শাহাদাত আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। অনেকভাবে বললেন তিনি অসুস্থ, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। সাদরাজ তখন নিমিষ তার দিকে চেয়েছিল, বলেছিল, আমার মাও অসুস্থ ছিলেন, আপনি সেই অসুস্থ মানুষটাকেও বাঁচতে দিলেন না। এত নিষ্ঠুর একটা মানুষকে আজ কি করে ক্ষমা করে দেই বলুন? মায়ের সাথে এত বড় অন্যায় আমি করতে পারব না। ছেলের মুখের এমন কথায় ভীষণ আহত হন শাহাদাত আহমেদ। আজ কি তবে সবকিছু শেষ? শাহাদাত আহমেদ নিষ্পলক চেয়ে রইলেন। অফিসার কনস্টেবলকে ডেকে তাকে জেলে পাঠালেন। সাদরাজ তখন বলল, শাহাদাত আহমেদের সাথে যারা কাজ করেছেন তাদেরও গ্রেফতার করবেন অফিসার। অফিসার বললেন, ঠিক আছে, কালই আমরা আপনার বাবার কাছ থেকে সমস্ত জবানবন্দি নিয়ে সেই লোকগুলোকে গ্রেফতার করব। সাদরাজ এবার রাবিরের দিকে চাইল। মৃদু সুরে বলল, তুই চাইলে আমার নামে মামলা করতে পারিস, আমিও তো কম অন্যায় করিনি। শাহাদাত আহমেদের কথায় অনেক অনেক ভুল করেছি, এর জন্য তো আমারও শাস্তির প্রয়োজন। কথা বলে সাদরাজ তপ্ত শ্বাস ছাড়ল। রাবির তার দিকে এগিয়ে আসে। সাদরাজের কাঁধে হাত রেখে বলে, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। খুব করে চাইতাম একদিন সব সত্যি তোর সামনে আসুক, তোর আর আমার মাঝের দূরত্ব কমুক। আজ সেই দিন এসেছে। সব সত্যি তুই জানতে পেরেছিস, নিজের ভুল বুঝতে পেরেছিস। এখন আর আমার কিছু চাই না, আর না তোর উপর আমার কোনো অভিযোগ আছে। শুধু চাইব তুই আগের মতো হয়ে যা, আমার প্রিয় বন্ধু সাদ হয়ে যা, এইটুকুই। সাদরাজ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকে। কি বলবে আজ? এত অন্যায়ের পর আজ আর কিছু বলতে পারছে না। নিজের উপরও যথেষ্ট রাগ আর ঘৃণা হচ্ছে। এত বিবেকহীন একটা মানুষ কি করে হতে পারে? কেন সেদিন রাবিরের কথা বিশ্বাস করল না? কেন সবকিছু ভালোভাবে খুঁটিয়ে দেখল না? কেন বোকার মতো বাবার কথা মানল সে? কেন তাকে যে এই আফসোস নিয়েই সারা জীবন পার করতে হবে? তার জেদের কারণে কত মানুষের কত ক্ষতি হয়েছে। রিতার মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট হয়েছে। এত কিছুর পরেও কি তাকে ক্ষমা করে দেওয়া যায়? নিজের মনেই প্রশ্ন করে থমকে যায় সাদরাজ। রিতার দিকে এগিয়ে যায়, গম্ভীর মুখে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি রিতা, জানি এর ক্ষমা হয় না। তবে আমি তোমাকে এই অন্যায় সম্পর্ক থেকে মুক্ত করে দিয়ে নিজের প্রায়শ্চিত্ত করব। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। রিতা হতভম্ব। কি বলবে সে? এই কথায় সে খুশি হবে নাকি কষ্ট পাবে? চিন্তায় পড়ে রিতা। কি করবে সে? সাদরাজ রাবিরের দিকে চেয়ে বলে, রিতা আপাতত তোদের কাছে থাক, ডিভোর্সের পর ওকে ওর বাড়িতে দিয়ে আসব। এই বলেই সাদরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। পেছনে থেকে রিতা অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি কি বলেছি আমার ডিভোর্স লাগবে? সাদরাজ চমকে তাকায়। রিতা এগিয়ে যায় তার দিকে। সাদরাজ একদৃষ্টিতে চেয়ে আছে। রিতা কি বলতে চাইছে? রিতা নিজেকে শক্ত করে বলল, সবকিছু কি আপনার মর্জিতে হবে নাকি? ইচ্ছে হলে বিয়ে করবেন, আবার ইচ্ছে হলে ডিভোর্স দিয়ে দিবেন। আমার মতো অমতের কি কোনো মূল্য নেই? সাদরাজ অবাক হয়, জিজ্ঞেস করে, তুমি কি ডিভোর্স চাও না? রিতা স্পষ্ট স্বরে বলে, না,
আমি এই কুৎসিত সমাজে ডিভোর্সের খেতাব নিয়ে বাঁচতে চাই না। সাদরাজ নরম গলায় জিজ্ঞেস করল, এত কিছুর পরও তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ। সাদরাজ তখন একদৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুমি তো অন্য কাউকে ভালোবাসতে। সে আমাকে ভালোবাসে কিনা জানি না। এখন ডিভোর্সের পর তার কাছে গেলে সে যদি আমাকে ফিরিয়ে দেয়, যদি বলে কোনো ডিভোর্সি মেয়েকে সে বিয়ে করতে চাই না, আমি তখন আর এত কিছু সহ্য করতে পারব না। আমি একটা সুন্দর স্বাভাবিক জীবন চাই, সাদরাজ। আর সেই জীবনটা আপনি আমাকে দিবেন। রিতার কথা শুনে সাদরাজ নির্বাক। তার এখন কি করা উচিত বুঝতে পারছে না। কিছুক্ষণ সময় নিয়ে ভেবে সে বলল, এত অন্যায়ের পর আমি নিজেই ভালো থাকতে পারব না, সেখানে তোমাকে আমি কিভাবে ভালো রাখব বলো? আমার সাথে থাকলে তুমি সুখী হতে পারবে না, রিতা। রিতা ভ্রু কুঁচকাল। বলল, আমি ডিভোর্স দিতে না চাইলে আপনি কি আমার থেকে জোর করে ডিভোর্স নিবেন? আমি আপনার সাথেই থাকব। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। সাদরাজ নীরব। রাবির এগিয়ে এসে বলল, বিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না। হয়তো তখন তোর উদ্দেশ্য ভিন্ন ছিল, কিন্তু এখন তো তুই সব বুঝতে পেরেছিস। তাহলে এখন কেন রিতাকে ফিরিয়ে দিচ্ছিস? তুই জানিস না এই সমাজ কেমন? সমাজ এই মেয়েটার জীবনকে নরক করে তুলবে। তাই এখন সবকিছু ভুলে আবার নতুন করে শুরু কর। রিতাকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার সাজা। দেখবি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। সাদরাজের মাঝে আর কোনো অনুভূতি নেই। এসবের পরে এখন সে বড্ড ক্লান্ত। সম্পর্কের মায়াজালে যেন আর নিজেকে আটকাতে চাইছে না। তবু এই মেয়েটাকে নিয়ে ভাবতে হবে। ওর সাথে আর কত অন্যায় করবে। সত্যিই তো সমাজটা তো ভীষণ নিষ্ঠুর। এই সমাজে রিতার মতো অসহায় মেয়ের জায়গা হবে না। সাদরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, রিতা আমার সাথেই থাকবে। চলো। সাদরাজ ধীর পায়ে বাইরে বেরিয়ে যায়। মেহুল তখন রিতার কাছে এসে বলে, আমি জানি তুই ভাইয়াকে বদলাতে পারবি। উনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। উনার এখন একটা শক্ত হাতের প্রয়োজন, যেটা ধরে আবার উঠে দাঁড়াতে পারবেন। সবকিছু ভুলে সুখী হো। দোয়া করি তোদের জীবনে অনেক সুখ নামুক। মেহুলকে জড়িয়ে ধরে রিতা সাদরাজের গাড়িতে উঠে বসে। সাদরাজ তার গন্তব্যের দিকে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর মেহুল আর রাবিরও তাদের বাড়িতে ফিরে আসে। রাতে খাবার টেবিলে মাকে রাবির সব বলে। সব শুনে তিনি বললেন, আমার আগেই ওই শাহাদাত আহমেদকে সন্দেহ হয়েছিল। কতটা জঘন্য ওই লোকটা, ভাবতেই গা ঘিন ঘিন করে উঠছে। এত বছর পর তিনিও মনে মনে বেশ খুশি হলেন। সাদরাজ আর রাবিরের সম্পর্ক ঠিক হয়েছে। আর কোনো ঝামেলা হবে না, এই ভেবেই তিনি এখন নিশ্চিত। রাতে বারান্দায় দাঁড়ান মেহুল। আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছে। হঠাৎ কোমরে উষ্ণ স্পর্শ পেয়ে খানিক নড়ে উঠে। উপস্থিত মানুষটাকে চিনতে পেরে কিছু বলে না। রাবির তার ঘাড়ে থুতনি ঠেকায়। বড় নিঃশ্বাস ছেড়ে বলে, জানেন মেহুল, আজ আমার ভীষণ শান্তি লাগছে। সবকিছু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে খুব বড় একটা পাহাড় নেমে গিয়েছে। আজ অনেকদিন পর আমি একটু শান্তিতে ঘুমাতে পারব। রাবিরের কথা শুনে মেহুল মৃদু হাসে। তার ঘাড়ের উপর রাবির ওষ্ঠাধরের স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে ওঠে। রাবির মেহুলকে আরও কাছে আগলে নেয়। মেহুল কম্পিত নরম সুরে বলে, আপনাকে শান্তি পেতে দেখলে আমারও বড্ড শান্তি লাগে। মেহুল রাবিরের বুকে মাথা এলিয়ে দেয়। রাবিরের স্পর্শ আরও গভীর হয়। মেহুল চোখ বুজে অনুভব করে
মনে মনে খুব করে দোয়া করে রীতাও যেন তার মতো করে এত এত ভালোবাসা পায়। রাত 2:15 রীতার হঠাৎ ঘুম ভাঙে। খেয়াল করে সাদরাজ পাশে নেই। উঠে বসে রীতা। ওয়াশরুমে খেয়াল করে সেখানেও নেই। রীতা আস্তে আস্তে বিছানা ছাড়ে। বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। অন্ধকারে লাল ফুলকির মতো এক আলোর উঠা নামা দেখা যাচ্ছে। রীতা ছোট পায়ে এগিয়ে যায়। সাদরাজের পাশে দাঁড়ায়। মৃদু সুরে জিজ্ঞেস করে, ঘুমাচ্ছেন না কেন? সাদরাজ নীরব, নিস্তব্ধ, যেন কথা বলতেও আজ আর ইচ্ছে করছে না। সাদরাজের সামনে ফাঁকা জায়গাতে রীতা গিয়ে দাঁড়ায়। সাদরাজের মুখপানে চাওয়ার চেষ্টা করে, যদিও অন্ধকারে তার মুখ অস্পষ্ট। রীতা আলতো হাতে সাদরাজের গাল স্পর্শ করে। সাদরাজ এতে কপাল কুঁচকায়। সিগারেটটা মুখ থেকে সরিয়ে রীতার মুখ বরাবর নিঃশ্বাস ছাড়ে। রীতা খুকখুক করে কেশে ওঠে। সাদরাজ গম্ভীর স্বরে বলে, আমাকে সহ্য করতে পারবে না রীতা? তোমার কষ্ট হবে। রীতা মৃদু হেসে বলে, এতদিন তো কষ্ট পাচ্ছিলামই, আর একটু কষ্ট পেলে কিছু হবে না। সাদরাজ নীরব। রীতা কেন বুঝতে চাইছে না? সাদরাজ সিগারেটটা নিচে ফেলে পা মারিয়ে দেয়। হুট করেই রীতার কোমর জড়িয়ে ধরে, কাছে টেনে নেয়। রীতা নিমিষ চেয়ে থাকে। সাদরাজ রীতার কপালে কপাল ঠেকায়। তার কণ্ঠস্বর কেন যেন কাঁপছে। কিছু বলতে গিয়েও বারবার জড়িয়ে যাচ্ছে। সাদরাজের উষ্ণ নিঃশ্বাসে রীতার বুক টিপটিপ করছে। সাদরাজ জোরে শ্বাস টানে। থেমে যাওয়া কণ্ঠে বলে, আমার আর কেউ নেই রীতা। আমার কাছ থেকে সবাই হারিয়ে গিয়েছে। মা, বাবা, রাবির, সবাই। আমার কষ্ট হচ্ছে রীতা, বড্ড যন্ত্রণা হচ্ছে। আমি এখন কিভাবে থাকব? আমার বুকের ভেতরটা যন্ত্রণায় কুকড়ে উঠছে। কিভাবে এই ব্যথা যাবে বলতো? আমি যে আর সহ্য করতে পারছি না। রীতার গালে ভেজা স্পর্শ পেয়ে বুঝতে পারে সাদরাজ কাঁদছে। রীতা দুহাত দিয়ে সাদরাজের মাথা তুলে। তারও কেন যেন খুব কষ্ট হচ্ছে। যে মানুষটা কিছু সময় আগেও তার বড্ড অপছন্দের ছিল, তার প্রতি এখন হঠাৎ এত মায়া কেন জাগছে? কেন বুকের ভেতরে এমন খা খা করছে? রীতা কিছুক্ষণ সাদরাজের দিকে চেয়ে মৃদু সুরে বলে, আমি কি আপনার কেউ না? সাদরাজ নির্বিকার। কি বলবে সে? রীতার কি পরিচয় দিবে? এত অন্যায় করার পরও এই মেয়েটাকে নিজের স্ত্রী বলে পরিচয় দেওয়ার অধিকার কি আদৌ তার আছে? সাদরাজের নীরবতায় রীতা প্রশ্ন তুলে, চুপ কেন? বলুন, আমি কি আপনার আপন না? তোমাকে আপন বলতেও বুক কাঁপছে আমার। আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না। এই যন্ত্রণা থেকে নিজেকে কিভাবে মুক্ত করব? তুমি বলো, কিভাবে প্রায়শ্চিত্ত করব? রীতা তপ্ত শ্বাস ছাড়ে। বলে, আমাকে আপন করে নিন। একটা সুন্দর জীবন দিন। অন্যায় করছেন, কষ্ট পাচ্ছেন। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। ব্যাস, এইটুকুই। এবার অল্প অল্প করে জীবন গুছিয়ে নিন। ভালো কাজ করুন। নতুন করে ভালোবাসতে শিখুন। তারপর দেখুন জীবন কিভাবে পাল্টে যায়। সাদরাজ ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করে। তারপর জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রীতা মাথা নাড়ায়। বলে, না, যাব না। সঙ্গে সঙ্গেই খুব শক্ত করে সে রীতাকে বুকের সাথে মিশিয়ে নেয়। খুব করে কাঁদে। রীতাও জড়িয়ে ধরে। কাঁদলে মন হালকা হবে। রীতা তাই সারা শব্দ করে না। সাদরাজ নিঃশব্দে কেঁদে যায়। মনের কষ্ট সব এভাবেই ঝরে যাক। সুখ আসুক, প্রচণ্ড সুখে তাদের জীবন ভরে উঠুক।
রিতাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখে। রিতাও যেন এই প্রশস্ত বক্ষে তার সুখ খুঁজে ফিরছে। কি হবে এত ঝামেলা করে? সুখ তো আর নিজে এসে ধরা দেয় না, তাকে খুঁজে আনতে হয়। সম্পর্কের শুরুটা যেমনই হোক, একটা তো পরিচয় আছে তার। এই পরিচয় নিয়ে বাঁচতে এখন আর তার মাঝে কোনো দ্বিধা নেই, নেই কোনো সংকোচ। আজ থেকে সেও সুখী, প্রচণ্ড সুখী। আর অতীত নিয়ে ভাববে না, এবার বর্তমান আর ভবিষ্যৎটাই গুছাবে দুজন। পরদিন এক মিটিং শেষে বের হতেই রাবিরের পিএ জানালো, সাদরাজ তার মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করেছে। সে নাকি এই নির্বাচনে দাঁড়াবে না। রাবির কথাটা শুনে বিস্মিত হয়। পিএকে বলে এক্ষুনি সাদরাজের অফিসে যেতে। সাদরাজের অফিসে গিয়ে রাবির আরেক দফা অবাক হয়। চারদিক থেকে তার সব পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। অফিসের বাইরে কোনো কোলাহল নেই, নির্বাচনের কোনো কর্মী নেই। রাবির ভেতরে যায়, সাদরাজের অফিস রুমের দরজায় নক করে। ভেতর থেকে সাদরাজ বলে, ভেতরে আসুন। রাবির ভেতরে আসতেই সাদরাজ মৃদু হাসে, বলে, তুই? রাবির চেয়ার টেনে বসে কপাল কুঁচকে বলে, এসব আমি কি শুনছি? সাদরাজ সহজ স্বাভাবিক গলায় উত্তর দেয়, কেন, কি শুনছিস? তুই নাকি মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করছিস? করছি না, অলরেডি করে ফেলেছি। আশ্চর্য, এমন কেন করছিস তুই? তুই নির্বাচনে দাঁড়াবি না? না। সাদরাজের সহজ স্বীকারোক্তি, যেন এসবে তার কিছুই যায় আসছে না। রাবির রেগে বলল, মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? শেষ মুহূর্তে এসে তুই এই সিদ্ধান্ত কেন নিলি? সাদরাজ এখনও অত্যন্ত স্বাভাবিক। সে স্পষ্ট সুরে বলে, দেখ রাবির, শাহাদাত আহমেদ আমাকে এই রাজনীতিতে এনেছিলেন তোর সাথে পাল্লা দেওয়ার জন্য। উনি সবসময়ই চাইতেন অন্যায়ভাবে সব দখল করে নিতে, কিন্তু তোর জন্য পারতেন না। এই জন্য ভেবেছেন যেভাবেই হোক আমাকে নির্বাচনে জেতাবেন, তারপর নিজের মর্জি মতো সমস্ত অন্যায় করে যাবেন, কেউ তার কিছু করতে পারবে না। এই নির্বাচনেও তাই অনেক কিছু ভেবে রেখেছিলেন উনি। তোকে যেভাবেই হোক হারিয়ে ছাড়তেন, তারপর তোর ক্ষমতা আমার হাতে তুলে দিয়ে সেই ক্ষমতার অপব্যবহার করতেন। কিন্তু তা আর হয়ে উঠল না। এর আগেই সব অন্যায় ধরা পড়ল। শাহাদাত আহমেদের কথায় আমি এতদিন এসব করেছি। এই রাজনীতিতে কোনো কালেই কোনো আগ্রহ আমার ছিল না, আজ থেকে তো আরও নেই। আমি এই নির্বাচনে দাঁড়াতে চাই না, বরং তোর হয়ে প্রচারণা করতে চাই। তাই আর এই নিয়ে আমাকে কিছু বলিস না প্লিজ। আমি আমার মতো ভালো আছি। রাজনীতি একেবারে ছেড়ে দিব। একটা ছোট্ট ব্যবসা আছে, এখন থেকে সেখানেই মনোনিবেশ করার কথা ভাবছি। তুই আরেকবার ভেবে দেখ সাদরাজ। শাহাদাত আহমেদ এখন আর নেই। অন্যায় করে না, ন্যায়ের পথে থেকে এবার চিতবি তুই। একবার ভেবে দেখ। ভেবে ফেলেছি, আর নতুন করে কিছু ভাবতে চাই না। ন্যায় অন্যায় কোনোভাবেই আর চিততে চাই না। আমি আমার এই হার নিয়েই সন্তুষ্ট। রাবির বিমূর্ত চেয়ে থাকে। সত্যি, সাদরাজের এই রাজনীতির প্রতি কোনো কালেই কোনো আগ্রহ ছিল না। রাবির তো ভার্সিটি লাইফ থেকেই রাজনীতিতে যুক্ত, কিন্তু সাদরাজ এসব বরাবরই উপেক্ষা করত। কেবলমাত্র এই শাহাদাত আহমেদের প্ররোচনায় পড়ে সে এতদিন এত কিছু করেছে। আজ সে মুক্ত, সেই জন্যই হয়তো আর এসবে জোড়াতে চাইছে না। রাবির নীরবতা ভেঙে বলল, চল আজকে বিকেলে একটু কফি খেতে যাই, ওই ক্যাফেতে যেখানে আমরা ভার্সিটি লাইফে রোজ যেতাম। পুরনো স্মৃতি চোখের সামনে চকচক করে উঠল।
সাদরাজের ঠোঁটের কোণে হাসি। ওই ক্যাফেতেই একসময় তাদের কত আড্ডা, কত গানের আসর ছিল। আজ হয়তো সব শূন্য পড়ে আছে। হ্যাঁ, আজ সে একবার যাবে। রাবিরের কাঁধে হাত রেখে হেঁটে চলবে, যেভাবে ভার্সিটি লাইফে হাঁটত। ক্যাফেতে বসে খুব আড্ডা দিবে, একের পর এক কফির গ্লাস শেষ করবে। তারপর বিল দেওয়ার বেলায় দুই বন্ধু তুমুল ঝগড়া করবে। ভেবেই ঠোঁট ছড়িয়ে হাসে সাদরাজ। তার হাসি দেখে রাবির বলে, কি রে, পুরনো কথা ভেবে হাসছিস? আজ কিন্তু বিল তুই দিবি। সেই লাস্ট বিলটা কিন্তু আমিই দিয়েছিলাম, মনে করে দেখ। আজ কিন্তু তবে তোর পালা। রাবিরের অমন কথায় সাদরাজ শব্দ করে হেসে ফেলে। তার হাসি দেখে রাবিরও হাসতে আরম্ভ করে। বাইরে থেকে তাদের এই হাসির শব্দে পিয়ে উকি দেয়। দুজন শত্রুকে এত সখ্যতা সহিত হাসতে দেখে অবাক হয় সে। ভাবে, এভাবেও কি বন্ধুত্ব ফিরে আসে? কাল থেকে রোজা শুরু, আর রোজার মাঝখানেই রাবিরের নির্বাচন। রাবিরের তাই দিনগুলো ব্যস্ত কাটছে। মেহুলেরও তাই। শাশুড়ির সাথে রোজার সব প্রস্তুতি নিচ্ছে। আজকাল মেহুল বেশ খুশি খুশি থাকে। রীতা আবার ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। দুই বান্ধবী একসাথে সময় কাটাতে পারে, আনন্দ করতে পারে। রীতার জীবনও আস্তে আস্তে এগুচ্ছে। সাদরাজ আগের তুলনায় ভীষণ যত্নশীল হয়েছে। রীতার প্রতি অগাধ মায়া জন্মেছে তার। একটা ছোট্ট ব্যবসা দিয়েছে। রীতা এতে ভীষণ খুশি। আর 5টা মেয়ের মতো সেও ছোট্ট সংসার শুরু করেছে। সাদরাজের ব্যবহারে এখন সে মুগ্ধ হয়। ভাবে, সত্যিই মানুষ চাইলে খুব সহজেই অন্য একটা মানুষকে বদলে দিতে পারে। আজ আকাশটা নরম, মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। রোজার আগের দিনটা এমনিতেই মন ফুরফুরে থাকে। তার উপর এমন আকাশ আর আবহাওয়া দেখলে মন তো আরো খুশি হয়ে যায়। ক্লাস শেষে দুই বান্ধবী গেল ফুচকা খেতে। অনেকদিন পর ফুচকা খাবে তারা। ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে দুজন চেয়ারে বসল। মেহুল বলল, আজকের আকাশটা দেখ, কত সুন্দর। রীতা আশেপাশে চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, আসলেই। কেমন আরাম আরাম লাগছে। মেহুল জিজ্ঞেস করল, সাদরাজ ভাইয়া এখন নিশ্চয়ই তোকে খুব ভালোবাসেন? রীতা নিঃশ্বাস ফেলে বলে, ভালোবাসা তো আর হুট করেই হয় না, ধীরে ধীরে হয়। তবে উনি এখন আমার ভীষণ যত্ন নেন। আমার কথা ভাবেন সবসময়। উনি ধীরে ধীরে নিজেকে পাল্টাচ্ছেন। আমারও কোনো তাড়া নেই। আস্তে আস্তেই সব হোক। আন্টি আঙ্কেলের সাথে দেখা করবি না? হ্যাঁ, সাদরাজকে বলেছিলাম। উনি বলছেন শুক্রবারে নিয়ে যাবেন। তাদের কথার মাঝেই ফুচকাওয়ালা মামা 2 প্লেট ফুচকা নিয়ে হাজির হল। মেহুল রীতা প্লেট দুটো হাতে নেয়। মেহুল খুশিতে খেতেও আরম্ভ করে। তবে রীতা থেমে থাকে। তার নাকে একটা গন্ধ ঠেকেছে। গন্ধটা তার ভালো লাগছে না। তাকে খেতে না দেখে মেহুল জিজ্ঞেস করে, কি রে, খাচ্ছিস না কেন? রীতা ফুচকা একটা তুলে মুখে দেয়। সঙ্গে সঙ্গেই মনে হল তার বমি চলে আসবে। ফুচকাটা জলদি মুখ থেকে বের করে ফেলে দেয়। রীতার এমন কাজে মেহুল খাওয়া ভুলে তার দিকে হা করে চেয়ে থাকে। রীতা চেয়ে বলে, মামা আজ কি দিয়ে ফুচকা বানিয়েছে, এমন গন্ধ লাগছে কেন? মেহুল অবাক হয়। তার ফুচকাটা নাকের কাছে ধরে বলে, কই, কোনো গন্ধ নেই তো। আমার কাছে তো লাগছে। খেতে পারছি না, বমি আসছে। মেহুল বলে, আচ্ছা, তুই আমার প্লেট থেকে খা। মেহুলের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পুরল। এটাও একই মনে হলো তার। জোর করে 2 বার চিবিয়ে মুখ থেকে বের করে ফেলে দেয়। মেহুল হতভম্ব। হলো কি মেয়ের?
মেহুল চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? শরীর খারাপ করছে নাকি? রীতা দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না, শুধু খেতে পারছি না, গন্ধ লাগছে, বমি পাচ্ছে। মেহুল অতি মনোযোগের সহিত রীতাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করল, তোর পিরিয়ড কি রেগুলার? রীতা কপালে ভাঁজ ফেলে বলে, না, আগের মাসে ডেট মিস গিয়েছিল, এখনো হয়নি। মেহুল ততক্ষণে অস্থির হয়ে উঠেছে। জিজ্ঞেস করে, মাথা ঘুরায়, শরীর দুর্বল লাগে? রীতা ভেবে বলে, মাথা ঘুরায় না, তবে শরীর মাঝে মাঝে একটু দুর্বল লাগে। মেহুল অস্থিরতায় উঠে দাঁড়ায়। চোখ মুখ উত্তেজনায় জ্বলজ্বল করছে। কি বলবে সে? কি করবে? জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। রীতা বুঝতে পারছে না কিছু। মেহুল এমন কেন করছে? রীতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? মেহুল নিজের অস্থিরতা আর ধরে রাখতে না পেরে বলে, প্রেগন্যান্সি টেস্ট কর। রীতার হঠাৎ টনক নড়ল। সে সবকিছু মনে মনে মেলাল। আতকে উঠল। সত্যিই এমন কিছু হতে চলছে নাকি? আবেগে সে চোখ পিটপিট করে মেহুলের দিকে তাকায়। মেহুলের চোখে মুখে উত্তেজনা উপচে পড়ছে। রীতা নিমিষ চেয়ে আছে তার দিকে। মেহুল খুশি খুশি গলায় বলে, চল, ফার্মেসিতে যাই। রাতে সাদরাজের সাথে খাবার টেবিলে বসতেই রীতার আবারও গা গুলাতে আরম্ভ করল। তবে সে সেটা সাদরাজকে বুঝতে দিল না। খালা তার আর সাদরাজের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার দেখে রীতার যেন বমি আসছে। সাদরাজ সামনে। ভয় ভয় এক লোকমা মুখে তুলে সে অনেকক্ষণ মুখে নিয়ে বসে থাকে। গলা দিয়ে খাবার নামতে চাইছে না। উগলে সব বেরিয়ে আসতে চাইছে। খালা ব্যাপারটা দেখে জিজ্ঞেস করে, কি হলো খালা? আপনি দেহি খাইতেছেন না? খালার কথা শুনে সাদরাজ রীতার দিকে তাকায়। জিজ্ঞেস করে, কি ব্যাপার রীতা, কোনো অসুবিধা? রীতা ফট করে মুখের খাবারটা গিলে ফেলে। হেসে বলে, না না, কিছু না, আপনি খান। সাদরাজ আবার খাবারে মনোযোগ দেয়। রীতা খুব কষ্টে 2 থেকে 3 লোকমা গলাধকরণ করে। পরে আর খেতে পারে না সে। চেয়ার ছেড়ে উঠতেই সাদরাজ জিজ্ঞেস করে, উমা, তোমার খাওয়া শেষ? প্লেটের ভাতও তো শেষ করনি। রীতা হাসার চেষ্টা করে বলে, আমার খিদে নেই। সন্ধ্যায় অনেক নাস্তা করেছি তো, তাই এখন খেতে পারছি না। আপনি খান, আমি রুমে যাচ্ছি। রীতা এই বলে রুমের দিকে পা বাড়ায়। সাদরাজ কিছু না বুঝলেও খালা অনেক কিছু বুঝতে পারেন। আর সব বুঝতে পেরে মুচকি হাসেন তিনি। রুমে এসে আয়নার সামনে দাঁড়ায় রীতা। আপনা আপনি ডান হাতটা পেটে যায়। বুকের ভেতরে টিপটিপ শব্দ হচ্ছে। যেন কিসের জন্য মনে প্রচণ্ড অস্থিরতা হচ্ছে। সে যা ভাবছে, সত্যিই কি তেমনটা হতে চলেছে? যদি এমন হয়, তবে ব্যাপারটাই সাদরাজ কিভাবে রিয়েক্ট করবে? রীতার ভয় হচ্ছে, ভালো লাগছে। সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। কাল সকালেই টেস্ট করে সবকিছু সিউর হবে। আর কাল সকালের কথা ভেবে এখনই খুশিতে গা শিউরে উঠছে তার। অন্যদিনের মতো রাবির আজও লেট করে বাড়ি ফিরে। যার দরুন মেহুলকে একাই রাতের খাবার খেতে হয়। এটা আজকাল রাবিরের নিত্যদিনের অভ্যাস। সেই সকালে বের হয়, মাঝখানে দুপুরে এসে কিছু খায়। তারপর আবার বের হয়, ফিরে রাত 1টার পর। মেহুল ততক্ষণে শাশুড়ির সঙ্গে খেয়ে দেয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়ে। প্রায়ই মেহুলকে এসে রাবির ঘুমে পায়। জাগায় না সে। খেয়ে দেয়ে এসে তার পাশে শুয়ে পড়ে।
মাঝে মাঝে খুব একা লাগলে ঘুমন্ত মেহুলকেই টেনে বুকের সঙ্গে মিশিয়ে নেয়। কখনো কপালে ঠোঁট ছোঁয়ায়, কখনো তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে, শরীরে ঘ্রাণ নেয়। এভাবেই তার জীবন যাচ্ছে। ব্যস্ততায় বউকে সময় দিতে না পারার ভীষণ আক্ষেপ তার মনে। ব্যাপারটা মেহুলও বুঝতে পারে, তাই তো সে অভিমান করে না, নিজেকে এসবের মাঝেই অভ্যস্ত করে নিয়েছে। অন্ধকার রুমে লাইট জ্বালতেই রাবির মেহুলকে বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে ঘড়িতে তাকায়। 1:30 বাজছে, মেয়েটা এখনো ঘুমায়নি। রাবির পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করে, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। মেহুলের স্পষ্ট আওয়াজে রাবির পেছনে ফিরে তাকায়। কিছুক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে, শরীর খারাপ? মাথা দুই দিকে ঝাঁকিয়ে বলে, উহু। তাহলে? রাবির প্রশ্ন করে। মেহুল জবাবে বলে, মন খারাপ। রাবির উত্তর পেয়ে হাত থেকে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। ধীর পায়ে এগিয়ে মেহুলের পাশে গিয়ে বসে মৃদু সুরে জিজ্ঞেস করে, কেন, মনের আজ হঠাৎ কি হল? মেহুল ফ্যালফ্যাল করে চেয়ে থাকে রাবিরের মুখ পানে। কত ক্লান্তি ওই চোখে মুখে, দেখে মায়া হয়। তাই তপ্ত শ্বাস ছেড়ে বলে, না, কিছু না। রাবির সন্দিহান চোখে তাকায়, ছোট ছোট চোখ করে মিনমিনিয়ে বলে, কিছু তো একটা হয়েছে। না বলতে চাইলে জোর করব না, তবে বলে ফেলা ভালো। মেহুল খানিক ভাবে, বলবে কি বলবে না। পরে অনেক ভেবে সিদ্ধান্ত নেয়, বলবে। তার বলা উচিত, তবে বলতে গিয়েও জোরতা কাজ করছে। রাবির চেয়ে আছে এক দৃষ্টিতে। মেহুল ভ্রু কুচকাল, বলল, অমনভাবে তাকিয়ে আছেন কেন? আমি কথা গুলিয়ে ফেলছি তো। রাবির মৃদু হাসে, বলে, আচ্ছা, চোখ বন্ধ করলাম। এবার বলে ফেলো। মেহুল সব জোরতা কাটিয়ে মনে সাহস জুগাল। কম্পিত সুরে বলল, আমার বাচ্চা চাই, রাবির। রাবির একটু অবাক হল না, যদিও এই মুহূর্তে তার অবাক হওয়াটা ভীষণ জরুরি। তবে সে এই জরুরি কাজের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে স্বাভাবিক গলায় বলল, হঠাৎ বাচ্চা নেওয়ার প্রসঙ্গ উঠাচ্ছেন যে? আপনার তো এখনো অনার্স শেষ হয়নি। মেহুল খানিক নড়ে চড়ে বসে, মাথায় তার কথা সাজানো আছে। এবার সব গুছিয়ে বলতে পারলেই হল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অতঃপর বলে, শুনুন, আমি আর রীতা খুব আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা একসাথে বেবি নিব। একসাথে না পারি, অন্তত কাছাকাছি সময়ে নিব, যেন আমাদের বাচ্চার বয়সের পার্থক্যটা খুব বেশি না হয়। তাতে লাভ হবে যে, আমাদের যার আগে ছেলে বাচ্চা হবে তার সাথে আমাদের মেয়ে বাচ্চার বিয়ে দিতে পারব। তাই সেই জন্যই বলছিলাম, এখনই বাচ্চা নিয়ে ফেললে ভালো হয়। আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারব। মেহুলের এই উদ্ভট যুক্তি শুনে রাবির কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলে। মানে, এমনও কারোর চিন্তাধারা হয়? এই মেয়ের এসব কথাবার্তা শুনলে কেউ বুঝবে মেয়েটা যে অনার্স পাস করতে চলছে? রাবিরকে নীরব দেখে মেহুল বিচলিত হয়। জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছেন না কেন? রাবির বড় করে নিঃশ্বাস ছাড়ে। মাঝে মাঝে ভাবে, এত ব্যস্তময় জীবনে এমন একটু আধটু বিনোদনের প্রয়োজন আছে, নয়তো জীবন পানসা হয়ে উঠবে। সে মৃদু হাসে, বলে, তা, দুই বান্ধবী মিলে এখন বাচ্চা নেওয়ার কথা ভাবছেন নাকি? আর রীতাও কি সাদরাজের সাথে এই নিয়ে কথা বলেছেন? না না, ও এসব নিয়ে কেন কথা বলবে? পরে আবার মেহুল ভীষণ লজ্জামাখা স্বরে বলল, ওরা তো কথা না বলেই কাজ সেরে ফেলেছে। মেহুলের লজ্জামাখা মুখের দিকে রাবির অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মেয়েটা কি বলছে তা তার বোধগম্যের বাহিরে। সে আশ্চর্য হয়ে তাকিয়েই থাকে।
মেহুল তা দেখে ঠোঁট চেপে হাসে। বলে, কি ব্যাপার, বুঝতে পারছেন না কিছু? রাবির মাথা নাড়ায়। সে বুঝতে পারছে না। মেহুল আবার হাসে। এত হাসির কি আছে, সেটাও রাবির বুঝতে পারছে না। মেহুল হাসি থামিয়ে পুনরায় লজ্জাভাব ফুটিয়ে তুলে বলে, আপনি খালু হতে যাচ্ছেন, আর আমি খালা। এই বলে আবারও হাসে সে। রাবিরের দুই ভ্রুয়ের মাঝে এবার ভাঁজ পড়ে। সে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা। অনেক ভেবে সবকিছু মিলিয়ে হঠাৎ বিস্মিত হল সে। আতকে উঠে বলল, সাদরাজ কি বাবা হতে চলেছে নাকি? মেহুল খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। রাবিরের বিস্ময়ভাব উবে গেল। বলল, আপনার মনে হয়? এটা সিউর না? না, সিউরও। আসলে এখনো টেস্ট করা হয়নি। কালই টেস্ট করে একেবারে সিউর হওয়া যাবে। রাবির এবার থমথমে সুরে বলে, যদি এমন না হয়? আলবত হবে, আমি একদম সিউর। আর ওর টেস্ট একবার পজিটিভ আসলেই আমি আর দেরি করব না। মেহুলের কথাবার্তা শুনে এখনো কিছু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। তাই সে এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। উঠে দাঁড়ায়। হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে জিজ্ঞেস করে, খেয়েছেন? মেহুলের কাছে এই প্রশ্নটা এই মুহূর্তে মাত্রাতিরিক্ত অপ্রাসঙ্গিক মনে হল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কপট রাগ দেখিয়ে বলল, আমি কি বলেছি, আর আপনি কি বলছেন? রাবির ভীষণ স্বাভাবিক গলায় বলল, আপনি যা বলেছেন আমি তা শুনেছি। সময় হলে সবকিছুই হবে। আপাতত পড়াশোনাটা আগে শেষ করুন। মেহুল রেগে যায়। রাগটা মনের মাঝেই চেপে রাখে। রাবির ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এসে দেখে মেহুল চোখ বুজে শুয়ে আছে। সে এসে পাশে বসে মেহুলের গাল স্পর্শ করে মিহি সুরে জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছেন? জি। মেহুলের রাগে ভরা স্বর। রাবির ঠোঁট ছড়িয়ে হাসে। বলে, তাহলে জবাব দিলেন কি করে? মেহুল সেই রাগ জারি রেখেই বলে, জানি না। খেয়েছিলেন রাতে? জি। রাবির চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, সত্যি তো? ফট করে মেহুল চোখ মেলে তাকায়। বিরক্তির সুরে বলে, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি খিদে নিয়ে ঘুমাতে পারি না। যান, আপনিও গিয়ে খেয়ে আসুন। কথা শেষ করেই আবার চোখ বুজল সে। রাবির তার কর্মকাণ্ড দেখে মুচকি হাসে। যতই ম্যাচিউর হয়ে যাক না কেন, মেয়েরা তার স্বামীর কাছে সবসময়ই আহ্লাদী। চোখ বুজে শুয়ে থাকলেও মেহুলের চোখে ঘুম আসে না। পাশে কিছুক্ষণ আগে রাবির এসে শুয়েছে। রাবিরের উপস্থিতি টের পেয়েই আরও গভীরভাবে ঘুমের ভান করছে সে। কিন্তু তাও ঘুমকে কাবু করতে পারছে না। এর মাঝেই তার উদরে অল্প উষ্ণতা পেতেই সেদিকে তাকায়। চেয়ে দেখে রাবির তার হস্তের বাঁধনে তাকে জড়িয়ে নিয়েছে। এটা দেখে মেহুল একটু নড়ে চড়ে ওঠে। রাবির আরও কিছুটা অগ্রসর হয়। হাতের স্পর্শ দৃঢ় হয়। ঘাড়েও তখন উগ্র শ্বাসের অনুভূতি হচ্ছে। রাবিরের হাতের স্পর্শ আরেকটু উপরে উঠতেই মেহুল চট করে তার হাত সরিয়ে দেয়। রাবির মাথা উঁচু করে তার দিকে তাকায়। মেহুল তখনও চোখ বুজা। সে নিমিষ চেয়ে থাকে। মেহুলের ভাবসাব বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে, ঘুমের অভিনয় করছেন কেন? মেহুল তাতে জবাব দেয় না। তাতে অবশ্য রাবিরের কিছু যায় আসে না। সে জানে জবাব কিভাবে আদায় করতে হয়। সে তাই ইচ্ছে করে তখন তার হাতটা মেহুলের অনাবৃত উদরে ছোঁয়ায়। স্পর্শ যত গভীর হয়, মেহুলের মধ্যে অস্থিরতা তত বাড়তে থাকে। এক পর্যায়ে সে আর থাকতে না পেরে চোখ মেলে তাকায়। তেতিয়ে উঠে বলে, কি সমস্যা আপনার? ঘুমাচ্ছেন না কেন? রাবির থেমে তাকায়।
বাঁকা হেসে বলে, আপনিও তো ঘুমাচ্ছেন না। আপনি আমাকে ঘুমাতে না দিলে কিভাবে ঘুমাবো? কেন, আমি আবার কি করলাম? রাবিরের এমন ভোলাভালা ভাবে মেহুল আরও চেতে যায়। গরম দেখিয়ে বলে, অনেক কিছু করেছেন। এখন দয়া করে সরে গিয়ে নিজের বালিশে মাথা রাখুন। নিজে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। মেহুল শুয়ে পড়তেই রাবির হাসে। তাকে নিজের কাছে টেনে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বিয়ে করেছি কি বউ রেখে অন্য বালিশে শোয়ার জন্য? উহু, একদমই না। বলেই মেহুলের ঘাড়ে মুখ ডুবিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় সে। রাবিরের স্পর্শে মেহুলের সেই কিঞ্চিত রাগ বেশিক্ষণ ঠাঁই পায় না। একসময় সব হাওয়ায় মিশে যায়। বাইরে সূর্য উঠেছে আরও 1 ঘন্টা আগে। চারদিকে পাখিদের ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আরেকটা নতুন দিন, নতুন সকাল। একটু পরেই হয়তো মানুষ প্রজাতিরও ব্যস্ততা শুরু হবে। নীরব, নিস্তব্ধ শহর হয়ে উঠবে কোলাহলে পূর্ণ। ব্যস্ত নগরীতে ছুটে চলবে রোজকার দিনের সমস্ত কার্যক্রম। তবে আজ অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিকভাবে হলেও রিতার আজ কেন যেন সবকিছু নতুন লাগছে। আশ্চর্য, এমন কেন হবে? এই তো সেই পুরনো সকাল। একই রূপ, একই রং। এর মধ্যে নতুনত্বের কি আছে? সবকিছুই তো পুরনো, প্রতিদিনকার একই জীবনচক্র। অথচ আজ যেন নিমিষেই সবকিছু নতুন হয়ে উঠেছে। নতুনের মতো ফকফকা চারিদিক। এত আনন্দ কেন আজ বাতাসে? এত সুখ কেন? এই এত সুখ, আনন্দ সে রাখবে কোথায়? চোখ ছলছল করছে তার। মুখ চেপে ধরে বসে আছে। কিভাবে শুরু করবে, কিভাবে বলবে? কাকে আগে বলবে, মেহুলকে নাকি মাকে আর নাকি সাদরাজকে? কম্পিত মনে উত্তর মেলাতে পারছে না। হাতের ছোট্ট কিটটাকে এখনো অবিশ্বাস্য চোখে দেখে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি? কোনো স্বপ্ন নয় তো? সাদরাজের ঘুমন্ত মুখের দিকে চোখ পড়তেই বুঝে, না, এটাই সত্যি। আর এর থেকে ভয়ঙ্কর সুন্দর কোনো সত্যি হতেই পারে না। কাপা কাপা হাতে রিতা মেহুলকে কল দেয়। রিংটোনের শব্দ পেতেই মেহুল ঘুমের মাঝেই ফোনটা মাথার পাশ থেকে হাতড়ে বের করে। না দেখেই কোনোরকম রিসিভ করে কানে লাগায়। ওপাশ থেকে রিতার কম্পিত সুর। বলে, দদস্ত, পজিটিভ এসেছে। ঘুমের ঘোরে কিছুই বুঝে না মেহুল। কিঞ্চিত চোখ মেলেছে প্রশ্ন ছুড়ে। কি পজিটিভ এসেছে? রিতা আগের মতোই কাপা স্বরে বলে, প্রেগন্যান্সি টেস্ট। ওটা মুখ থেকে বের করে চোখ বুঝতেই হঠাৎ মস্তিষ্ক সজাগ হল তার। রিতার বলা কথাগুলো নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল। চট করে উঠে বসল মেহুল। প্রচণ্ড অবাক হয়ে বলল, কি, আসলেই? হ্যাঁ। রিতার ছোট্ট করে বলা এই হ্যাঁ শব্দটাই মেহুলকে পুরো পাগল বানানোর জন্য যথেষ্ট। সে প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠে। রাবির তার গলা পেয়ে ঘুম থেকে ধরফরিয়ে উঠে। ভীত হয়। মেহুলের দিকে চেয়ে বিচলিত সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে, মেহুল? মেহুলের চিৎকারে রাবির হতভম্ব। মেহুল বিছানা ছেড়ে উঠে রীতিমতো নাচ ধরেছে। এই সকাল সকাল এমন দৃশ্য দেখে রাবিরের আর পলক পড়ছে না। সে অবাক হয়ে চেয়ে আছে। পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে, বলবেন তো? মেহুল নিজেকে স্থির করতে পারছে না। পারবে কি করে? এত বড় একটা খবর পেয়ে কেউ নিজেকে স্থির রাখতে পারে? ফোনের ওপাশ থেকে রিতাও তার হইচইয়ের শব্দ পাচ্ছে। মেয়েটা ঠোঁট চেপে হাসে। কলটা কেটে দিয়ে পিলপিল পায়ে এগোয় সাদরাজের দিকে। সাদরাজ এখনো ঘুমে। রিতা তার মাথার পাশে বসে। ঘুমে জবুথুবু হয়ে থাকা সাদরাজের মুখশ্রীটা বেশ কিছুক্ষণ পরখ করে লজ্জা পেল সে।
এই অনুভূতিটা অদ্ভুত। সে প্রকাশ করতে পারছে না ঠিক। এখন কি একবার সাদরাজকে ডেকে তুলবে? সব শোনার পর সাদরাজের প্রতিক্রিয়াটা কেমন হবে? রীতা ভাবছে। তার মাঝেই সাদরাজের চুলে আলতো করে হাত ছুঁয়ে দেয়। সাদরাজ টের পায় না। রীতা নিমিষ চেয়ে থাকে তার পানে। কখনো এত মনোযোগ দিয়ে তাকে দেখা হয়নি। মানুষটার সাথে পরিচিতিটা ভীষণ কুৎসিতভাবে হলেও এখন যেন সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কুৎসিত ভাবটা ঘুচে যাচ্ছে। জন্ম নিচ্ছে সুন্দর এক অনুভূতির। তার প্রথম রাতের কথা তার মনে আছে প্রথম স্পর্শের কথাও। সেদিন যতটা ঘৃণা লেগেছিল আজ ততটাই রোমাঞ্চকর লাগছে। যেন এক মুহূর্তেই সব ক্লান্তি, সব দুঃখ হাওয়ায় মিশে গিয়েছে। রীতা ঠোঁট ছড়িয়ে হাসে। উঠে দাঁড়ায় সে। এখনই বলবে না। সাদরাজকে একটু না জ্বালিয়ে এত বড় খবর সে কি করে দিবে? সেই কিটটা আলগোছে তার একটা ড্রয়ারে রেখে দেয়। এখানে সচরাচর সাদরাজের হাত পড়বে না। পরে চুপিসারে এসে সাদরাজের পাশে শুয়ে পড়ে। চোখ বুজে এমন একটা ভান ধরে যেন কিছুই হয়নি। ওইদিকে মেহুলের চোটপটে রাবির যেন এবার কিঞ্চিত বিরক্ত হয়। এই সকাল সকাল মেয়েটা এমন করছে কেন? রাবির উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মেহুল দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। প্রচণ্ড বিস্ময় নিয়ে বলে, আপনি জানেন কি হয়েছে? রাবির হতাশ চোখে তাকায়। না বললে সে কোত্থেকে জানবে? নীরস মুখে বলে, আপনি না বললে কি করে জানব? মেহুল এবার কিছুটা স্থির হল। নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, নিউজ তো কনফার্ম। রাবির বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কিসের নিউজ? মেহুল তড়িগড়ি করে জবাবে বলে, আপনি খালু আর আমি খালা হতে যাচ্ছি। টেস্ট পজিটিভ এসেছে। রাবির চমকায়। প্রশ্ন ছুড়ে, আসলেই? মেহুল হেসে বলে, হ্যাঁ, একদম সত্যি। রাবির নির্বাক চেয়ে আছে। কি বলবে সে? এত বড় খুশির সংবাদ শুনে এখন আর কোনো কথা বের করতে পারছে না। অবশেষে সাদরাজ বাবা হতে চলেছে। ছেলেটা এই খবর পাওয়ার পর নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে উঠবে। রাবিরের যেন আর তরস সইছে না। মেহুলকে বলল, চলুন এক্ষুনি গিয়ে ওদের সাথে দেখা করে আসি। মেহুল মাথা ঝাঁকিয়ে বলল, না, রীতা এখনো সাদরাজ ভাইকে কিছু বলেনি। আগে ওদের মধ্যে কথা হোক, তারপর আমরা যাব। রাবির ঠোঁট কামড়ে হেসে বলে, আমি তো আর খুশি ধরে রাখতে পারছি না। মেহুল এগিয়ে আসে। রাবিরের খুব কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, আমিও এত খুশি হতে চাই রাবির, প্লিজ। রাবির আলতো হাতে মেহুলের গাল স্পর্শ করে। নরম সুরে বলে, অবশ্যই। আমার ওয়াইফের জন্য পৃথিবীর সমস্ত সুখ আমি এক করে নিয়ে আসব। মেহুল অস্থির হয়ে বলে, কখন? রাবির মৃদু হেসে জবাবে বলে, খুব তাড়াতাড়ি। বিকেলে রাবির ফিরতেই মেহুল জেদ ধরল রীতা আর সাদরাজের বাড়িতে যাবে। রাবিরও সকালে চেয়েছিল, তবে একটু পর তার মিটিং ছিল বলে সে প্রথমে না করলেও পরে মেহুলের কথা ভেবে রাজি হয়। যাওয়ার পথে অনেক প্যাকেট মিষ্টি কিনে তারা। মেহুল পুরো গাড়ি অস্থিরতায় কাটিয়েছে। কখন গিয়ে পৌঁছাবে আর কখন গিয়ে রীতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। গাড়ি থেকে নেমেই মেহুল বাড়ির দিকে ছুট লাগাল। রাবির পেছনে থেকে মিষ্টির প্যাকেট হাতে নিতে নিতে মৃদু হেসে বলল, খুশিতে পাগল হয়ে গিয়েছে মেয়েটা। রাবিরকে এগিয়ে আসতে দেখে বাড়ির দারোয়ান দ্রুত পায়ে এলেন। রাবিরের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বললেন, আপনি ভেতরে যান স্যার, আমি এগুলো নিয়ে আসছি। রাবির বসার রুমে ঢুকতেই দেখে মেহুল রীতার দু কাঁধ ধরে লাফাচ্ছে।
চোখে মুখে আনন্দ, খুশি উপচে পড়ছে তার। রীতারও সেই অবস্থা, তবে তার মাঝেও যেন চোখে মুখে কেমন লজ্জার ছাপ। রাবিরকে দেখে আরও বোধহয় লজ্জা পেল। প্রশস্ত হেসে বলল, ভাইয়া, আসুন। রাবির এগিয়ে যায়, হেসে বলে, কনগ্রেচুলেশন, রীতা। রীতা প্রচণ্ড লজ্জায় মাথা নুয়ে ফেলল। মেহুল তার লজ্জা দেখে ঠোঁট টিপে হাসল খুব। রাবির প্রশ্ন তুলল, তা আমাদের বাচ্চার বাপ কই? তাকে দেখছি না যে। লজ্জামাখা মুখটাই রীতা একটু উপরে তুলে বলল, সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। রাবির কপালে ভাঁজ ফেলে বলে, সে কি, এত বড় একটা খবর! আর সাদরাজ এখনো বাসায় ফেরেনি। দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কল করছি। লজ্জাকে আরও ফুটিয়ে তুলে রীতা বলল, উনি এখনো কিছু জানেন না। মেহুল আর রাবির অবাক হয়ে তাকায়। মেহুল জিজ্ঞেস করে, এখনো ভাইয়াকে কিছু জানাসনি কেন? রীতা তার উদ্দেশ্যের কথা বলে না, শুধু বলে, এমনি। তখনই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বাড়িতে এসে হাজির হয়। বসার রুমে এসেই এমন অপ্রত্যাশিত মানুষ যুগলকে দেখে বিস্ময় এদিক সেদিকে তাকায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, রাবির, তোরা? রাবির হাসে। সাদরাজের কাছে এসে তার পিঠে চাপড় মেরে বলে, কিরে শালা, মিষ্টি না খাওয়ানোর ধান্দাতে আছিস নাকি? সাদরাজ বোকার মতো রীতার দিকে এক পলক তাকায়। রীতার মাথা নুয়ানো, সে কিছুই আন্দাজ করতে পারছে না, যার দরুন কপালে চওড়া ভাঁজ পড়ে। প্রশ্ন তুলে বলে, কি বলছিস? কিসের মিষ্টি? আমাকে বুড়ো বানানোর মিষ্টি। সাদরাজের ভাঁজ পড়া কপালটা দৃঢ় হয়। সে এখনো কিছুই বুঝতে পারছে না। সবার হাবভাবও কেমন যেন অন্যরকম। বুঝতে না পেরে সে আবার প্রশ্ন করে, রাবির, একটু খুলে বলতো কি হয়েছে? তুই কিসের মিষ্টির কথা বলছিস? কে কাকে মিষ্টি খাওয়াবে? রাবির তপ্ত শ্বাস ছাড়ে। রীতার দিকে চেয়ে বিমূঢ় সুরে বলে, রীতা, আপনি ছাড়া ওকে আর কেউ বুঝাতে পারবে না। ওকে আপনি রুমে নিয়ে যান, তারপর বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসবেন। রীতা ঠোঁট কামড়ে আর চোখে সাদরাজের দিকে চাইল। সাদরাজ তার দিকেই চেয়ে আছে। রীতা সঙ্গে সঙ্গেই চোখ সরায়। অস্থির চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, চলুন, সাদরাজ। সাদরাজ উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে। কোনো কিছুর আগা মাথা মেলাতে পারছে না সে। কি কথা বোঝানোর কথা বলছে রাবির? সাদরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে রাবিরের দিকে তাকাতেই রাবির হেসে বলে, আরে যা, রীতার কাছ থেকেই সবকিছু বুঝে আয়। আমরা এখানে অপেক্ষা করছি। কথা শেষ করে রাবির খুব আরাম করে সোফার উপর শরীর এলিয়ে বসে। মেহুলও হেসে হেসে তার পাশে বসে। সাদরাজ এখনো আগের মতোই চেয়ে আছে। রীতা মিনমিনিয়ে বলল, রুমে চলুন। হঠাৎ রীতার এমন অদ্ভুত পরিবর্তন দেখে সাদরাজের আরও বেশি খটকা লাগে। সবাই মিলে কি করতে চাইছে? রীতা পা বাড়ায়। সাদরাজ ও আগাগোড়া কিছু না বুঝেই তার পেছনে হাঁটা ধরে। রুমে এসেই ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, রীতা? কিছু কি হয়েছে? রীতা ফিরে তাকায়। ভীষণ অস্বস্তি আঁকড়ে ধরেছে তাকে। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। বুকের ভেতর ধুকধুক করছে সাদরাজের প্রতিক্রিয়ার কথা ভেবে। সাদরাজ এবার বিরক্ত হয়। জিজ্ঞেস করে, আজব, কিছু বলছো না কেন? কি হয়েছে? রীতা অস্বস্তিকে ঝেড়ে ফেলে। নিজেকে শান্ত করে। সাদরাজের চোখে চোখ রাখে। নরম গলায় বলে, একটা কথা বলার ছিল। সাদরাজ স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, বলো কি বলবে। সাদরাজ আগ্রহ নিয়ে চেয়ে থাকে। রীতা ঢোক গিলে প্রথমে বলে খানিকক্ষণ নীরব থাকে।
অতঃপর জোরে নিঃশ্বাস ফেলে বলে, আপনি বাবা হতে চলছেন, সাদরাজ। সাদরাজের স্থির নিমিষ দৃষ্টি রিতাতে আবদ্ধ। রিতার চক্ষু জোড়া অস্থির, হাতে মৃদু কম্পন। সাদরাজ নীরব, নিস্তব্ধ। এই ছোট্ট সুন্দর কথাটাও তার মস্তিষ্কে ঠাঁই পাচ্ছে না। সে হতভম্ব। কি বলবে এখন? খুশি হবে? খুব খুশি হয়ে জড়িয়ে ধরবে রিতাকে? সাদরাজ ভাবছে। সাদরাজের এমন ঠান্ডা রূপ দেখে রিতা কেন যেন ভয় পাচ্ছে। আচ্ছা, সাদরাজ মেনে নিবে তো? আর যদি মেনে না নেয়, তখন? রিতা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজায়। খানিক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে, আপনি খুশি হননি, সাদরাজ? সাদরাজ আগের মতোই। অনুভূতি যেন সব হারিয়ে গিয়েছে। সে কিভাবে প্রতিক্রিয়া করবে সেটাও সে বুঝতে পারছে না। অনেকক্ষণ চুপ থাকে সে। ভাবে। রিতা ভয় নিয়ে চেয়ে থাকে। সময়ের সাথে সেই ভয় বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে সাদরাজের নীরবতা ভাঙে। সে ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, এটা সত্যি? রিতা চট করে উপর নিচে মাথা নাড়ায়। সাদরাজ এদিক ওদিক তাকায়। তার এই অস্থিরতা রিতাকে আরো ঘাবড়ে তুলছে। সাদরাজ ঢোক গিলে। ঠোঁট কাঁপছে তার। কিছু বলতে চাইছে, বলতে পারছে না। রিতা তখন সাদরাজের দু হাত আগলে ধরে। আবারও জিজ্ঞেস করে, আপনি খুশি হননি? সাদরাজের চোখ হঠাৎ টলমল করে উঠে। কম্পিত সুরে বলে, আমি তো ভালো বাবা হতে পারব না, রিতা। আমি ওই শাহাদাত আহমেদের মতোই হব, ভীষণ খারাপ বাবা। রিতার ব্যথিত হয়। নরম গলায় বলে, কে বলেছে আপনি খারাপ বাবা হবেন? আপনি ভীষণ ভালো বাবা হবেন। আপনার বাবা ভালো হতে পারেনি তো কি হয়েছে? আপনি হবেন পৃথিবীর সবথেকে ভালো বাবা। সাদরাজ ঠোঁট কামড়ে নিজের চোখের পানি ধরে রাখে। তার মনে ভয়, যদি সেও তার বাবার মতো খারাপ বাবা হয়, যদিও সেও তার সন্তানের সাথে এমন অন্যায় করে, তখন? সাদরাজ উদ্বিগ্ন গলায় বলে, আমার ভয় হয়, রিতা। যদি আমিও আমার স্বার্থের কথা ভেবে আমার সন্তানের সাথে অন্যায় করে বসি? আমার নিজের উপর আমার ভরসা নেই। আমি আমার সন্তানদের কষ্ট দিতে পারব না। রিতা সাদরাজের হাত জোড়া শক্ত করে ধরে। ভরসা দিয়ে বলে, তেমন কিছুই হবে না। আমি বলছি তো, আপনি বেস্ট বাবা হবেন। কেন ভয় পাচ্ছেন? আপনি ভালো মানুষ। আপনি আপনার বাবার মতো স্বার্থপর না। প্লিজ সাদরাজ, মেনে নিন। সাদরাজ রিতাকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সাদরাজের লম্বা চওড়া বুকে তুমুলভাবে হয়ে চলা স্পন্দনের শব্দগুলো সে শুনতে পারছে। বুকের উপর হাত দিয়ে চেপে ধরে। মিহি সুরে বলে, শান্ত হন, সাদরাজ। আপনার হৃৎপিণ্ড এবার বেরিয়ে আসবে তো। কিন্তু বললেই কি আর শান্ত হওয়া যায়? সাদরাজ শান্ত হতে পারছে না। এত বড় একটা খবর পাওয়ার পর কি করে শান্ত হবে সে? ভয়, আনন্দ, চিন্তা, অস্থিরতা সবকিছু একসাথে চেপে ধরেছে তাকে। যেই সম্পর্কটা এত অগোছালো, সেই সম্পর্কের পরিণতি এত সুন্দর হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। রিতাকে অনেকক্ষণ বুকে চেপে রাখে। রিতাও খুব মনোযোগ দিয়ে সাদরাজের বুকের ভেতরের টিপটিপ শব্দগুলো শুনে, যেন সেগুলো কোনো যন্ত্রের সুর। রিতার মুখ তুলে সাদরাজ তার কপালে আলতো করে চুমু খায়। এই প্রথম সাদরাজের স্পর্শে ভীষণ রকম লজ্জা পায় সে। চোখ বুজে নেয়। সাদরাজ মাথা তুলে চেয়ে মুচকি হাসে। রিতার ঠোঁটে আঙ্গুল ছোঁয়ে বলে, নিজের সবটুকু দিয়ে আমি তোমাকে আর আমাদের সন্তানকে আগলে রাখব, রিতা। কখনো এইটুকু কষ্টও পেতে দিব না, প্রমিস। রিতা চোখ মেলে তাকায়। সাদরাজে চোখে চোখ রাখে।
মনে তখন সে দারুণ কিছু একটা করে ফেলার ফন্দি আটে। সাদরাজ বুঝে ওঠে না। এর আগেই সে সাদরাজের আঙ্গুল সরিয়ে তার ওষ্ঠপল্লবে ভালোবাসা ছোঁয়ায়। সাদরাজ শিউরে উঠে। মেয়েটা কি ভয়ানক কাজ করে ফেলেছে। রীতা চট কর পেছনে চলে যায়। সাদরাজ হাত দিয়ে ঠোঁট ধরে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। রীতার লজ্জায় যেন মর্মর অবস্থা। সে মাথা নুইয়ে কোনোরকমে বলল, নিচে মেহুল আর ভাইয়া অপেক্ষা করছেন মিষ্টি খাওয়ার জন্য, চলুন। বলেই ছুট লাগালো দরজার বাইরে। সাদরাজ যেভাবে ড্যাবড্যাব চেয়েছিল, আজ ওই চাউনিতেই সে মৃত্যু অবধারিত ছিল। রীতা নিচে আসতেই মেহুল তার কাছে ছুটে আসে। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি রে ভাইয়া, কি বলেছেন? রীতা হাসে, বলে, খুশিতে বোধ হয় কথাই বন্ধ হয়ে গিয়েছে। শোনার পর স্তব্ধ হয়ে 1 ঘন্টা চেয়েছিল। সোফা থেকে তখন রাবির হেসে বলে, তা তো হবেই। আমার ছোট্ট হৃদয়ের বন্ধু, এত বড় একটা খবরের দখল সে কিভাবে সামলাবে বলো? সাদরাজ পেছনে পেছনেই নামে। রীতার দিকে এক পলক চেয়ে রাবিরের পাশে সোফায় গিয়ে বসে। রাবির হেসে বলে, কি রে শালা, আমার পরে বিয়ে করে আগে বাপ হয়ে যাচ্ছিস। ব্যাপারটা মোটেও ঠিক হয়নি কিন্তু। সাদরাজ তখন শব্দ করে হাসে, বলে, তোর মতো এত দিন মাস ঠিক করে সব করতে গেলে কিছুই হবে না। আমাদের মতো হুট হাট সব ঘটিয়ে ফেলবি, তাহলেই দেখবি আর কোনো ঝামেলা নেই। রাবির কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মেহুল চোখ মুখ কুঁচকে বলে উঠে, হ্যাঁ সেটাই, উনার তো সব কিছুতেই পারফেক্ট সময় লাগে। সাদরাজ আর রীতা তার কথা শুনে হেসে উঠে। রাবির কপাল কুঁচকায়। একটা মিষ্টি তুলে সাদরাজের মুখে পুরে দিয়ে বলে, নে, না হেসে মিষ্টি খা। সাদরাজ কোনো রকমে মিষ্টি চিবিয়ে জিজ্ঞেস করে, এই মিষ্টি কে এনেছে? আমি তো মিষ্টি অর্ডার দিয়েছি। এটা আমরা এনেছি। আপাতত এখন আমাদেরটা দিয়েই মিষ্টি মুখ কর। রাবির উত্তরে বলে। মেহুলও তখন একটা মিষ্টি এনে রীতার মুখে দেয়। রীতা অল্প খেয়ে মেহুলকেও খাইয়ে দেয়। তারপর সবাই বসে গল্প জুড়ে। এর মাঝে সাদরাজের অর্ডার করা মিষ্টিও চলে আসে। তখন আরেক দফা মিষ্টি খাওয়া দাওয়া হয়। রাতে রীতা অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, তবে মেহুল আর রাবির রাজি হয়নি। এই সময় রীতাকে আর এত দখল দেওয়ার দরকার নেই। বাড়ি ফেরার পথে মেহুলের মন খারাপ। আজ প্রথম সেহরি, কাল থেকেই রোজা শুরু। বাড়িতে সব আয়োজন শেষ, তবে সেসব নিয়ে তার কোনো চিন্তা নেই। চিন্তা তার অন্য জায়গায়। বিয়ের পরই শাশুড়ি মায়ের কথায় তার গান গাওয়া বন্ধ হয়েছে। সোজা ভাষায় বলে দিয়েছিলেন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করতে। এসব গান ফান নিয়ে যেন আর না ভাবে। প্রথমে খুব কষ্ট হলেও পরে সে মানিয়ে নিল। এখন আবার বাচ্চার প্রতিও আগ্রহ জন্মাল তার। তবে রাবির কেন এখন এমন করছে? ওর যেন বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহই নেই। রীতার বাড়িতে সাদরাজও 2-1 বার তাকে এই নিয়ে বলেছিল, তবে সে সেখানেও ব্যাপারটা উপেক্ষা করেছে। কেন? রাবির কি ইচ্ছে করেই এসব করছে, নাকি মেহুলের কথা চিন্তা করে? যেখানে মেহুল চাইছে সেখানে এত ভাবার কি আছে? এই প্রশ্নটা মেহুল এখন সরাসরি রাবিরকে করতেও পারছে না। জোরতা কাজ করছে ভীষণ। রাবির ভীষণ বিচক্ষণ মানুষ, সেটা মেহুল জানে। রাবির যা করে ভেবে চিন্তে করে, ঠান্ডা মাথায় করে। তবে সব ব্যাপারে এত ভাবার কোনো মানে হয়? বিয়ে হয়েছে, বাচ্চা হবে, স্বাভাবিক। এটা নিয়ে এত ভাবার কি আছে? আশ্চর্য। মেহুলের মনের কথা রাবির কিছু হলেও আন্দাজ করতে পারছে। কিন্তু সেও যে নিরুপায়। মেহুলকে সে কোনোভাবেই কষ্ট পেতে দেখতে পারবে না।
যদিও সত্য বেশি দিন চেপে রাখা যায় না, কিন্তু তাও এখনই না জানুক, আরও সময় পরে জানুক। জানলেই তো মেহুল থমকে যাবে, ভীষণ কষ্টে মুচড়ে উঠবে সে। রাবির যে তাকে এখনই এত কষ্ট দিতে চাইছে না, এই কথাটা সে এখন কি করে মেহুলকে বোঝাবে? চলবে।